ব্রিজে, কারণ ওপার বাংলার যে আজ তা এপার বাংলাতেও। হাওড়া ব্রিজের ছবি দেখাবো, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উত্তেজনা, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা। হাওড়া ব্রিজে ওঠার মুখে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভ, তুলকালাম, পুলিশ বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। ছবি দেখছেন আপনারা, ব্রিজে ওঠার মুখে পুলিশের ব্যারিকেড, আর সেই ব্যারিকেড ভেঙেই এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের, আর সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। কথা বলবো প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। দেবাশিস, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু সেই বিক্ষোভ আন্দোলনকারীরা তারা লাগাতার আন্দোলন চালাচ্ছে। তারা চাইছে যে একেবারে পুলিশ তাদেরকে হাওড়া ব্রিজে উঠতে দিতে হবে। একটাই দিকে কিন্তু অনড়। ইতিমধ্যেই একাধিক বিজেপি কর্মী তারা আহত হয়েছেন বলে তারা দাবি করছেন। পুলিশ ধাক্কাধাক্কিতে তারা আহত হয়েছেন। পুলিশের তরফ থেকে কিন্তু বারবার সেখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না করা হয়। কারণ হাওড়া ব্রিজের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকারীরা যেভাবে আক্রমণাত্মক হচ্ছে তাতে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই কার্যত যান চলাচল পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। হাওড়া ব্রিজ এবং হাওড়া শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে হাওড়া আসার যে রাস্তা, এটাও কার্যত বন্ধ হয়ে যাওয়ার মতন পরিক্রমা তৈরি হয়েছে। কারণ কলকাতা থেকে হাওড়া স্টেশন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মানুষকে। বাংলাদেশ কাণ্ডে যেভাবে খুনের ঘটনা, তারই প্রতিবাদে এই আন্দোলন সকাল 10টা থেকে কার্যত বন্ধ রয়েছে হাওড়া ব্রিজ। একেবারে সেই ছবি আমাদের দর্শকদের সামনে দেখাচ্ছি, যেখানে হাওড়া ব্রিজে ওঠার মুখেই পুলিশ আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা তবুও চলেছে, আর তারপরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। যে ছবি আপনারা দেখছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভ, আর তাতেই ব্যাপক ধস্তাধস্তি। বাংলাদেশ, সেখানে বিদ্বেষের আগুনে পুড়ে মরেছে দীপু দাস। তাকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে, সেই স্মৃতি এখনো দগদগে। তা নিয়ে উত্তাল বাংলাদেশ। তারপরও এই হিংসা অব্যাহত আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামের বণিকপাড়ার ছবিটা আপনাদেরকে দেখায়, হিন্দু গ্রাম, সেখানে আগুন লাগিয়ে দিয়েছে কট্টরপন্থীরা, ভাঙচুর চলেছে। বাংলাদেশে আবারও টার্গেট হিন্দুরা। বাংলাদেশে হিন্দুদের গ্রামে আগুন, হিন্দু গ্রামে আগুন ধরালো কট্টরপন্থীরা। চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়া, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বিদ্বেষের আগুন কতটা দাউ দাউ করে জ্বলছে যে তারা নিজেদেরকে আটকে রাখতে পারছে না। একটা ছেলেকে, হিন্দু যুবককে, তাকে প্রথমে মারা হলো, পিটিয়ে মারা হলো, আধমরা করা হলো, তারপর তাকে পুড়িয়ে খুন করা হলো। আবারও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাও হিন্দু গ্রামে। একদমই। এবং সেই ঘটনার পর যে এই প্রথম বাড়িঘর হিন্দুদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা, এটাই প্রথম নয়। এর কয়েকদিন আগেও আমরা দেখেছি চট্টগ্রামের বড়ুয়াপাড়া, অর্থাৎ এই চট্টগ্রাম, সেই চট্টগ্রামে একের পর এক হিন্দু এলাকায় বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দু বসতি, তাদেরকে ঘরে আটকে, তাদের ঘর দরজা বন্ধ করে তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যেটা চট্টগ্রামের বড়ুয়াপাড়ায় হয়েছিল, তারই পুনরাবৃত্তি হলো চট্টগ্রামের রাউজান এলাকা। এবং সেখানে পশ্চিম বণিকপাড়া, যেরকম তুমি বললে যে বাড়ির ঘরগুলোর দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। এবং আমরা যতদূর আমাদের কাছে তথ্য আমরা জানতে পারছি, বাংলাদেশের বিভিন্ন পোর্টাল, সংবাদ মাধ্যম, তাদের মাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে, যে এই চট্টগ্রামের রাউজানের পশ্চিম বণিকপাড়ার বাসিন্দা সুখশীল, অনিল শীল, তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। ভোর রাতে সকলেই তখন ঘুমোচ্ছিলেন। তারা কোনো ক্রমে বেড়া কেটে, অর্থাৎ দুদিকে দরজা বন্ধ, সেখানে বেড়া কেটে কোনো রকমে তাদের পরিবারের প্রাণ রক্ষা হয়েছে। কিন্তু পোষ্য এবং তাদের যে জমানো টাকা পয়সা, সমস্ত সম্পত্তি সব দাউ দাউ করে চোখের সামনে তাদের চলে গেছে, প্রাণ রক্ষা হয়েছে। কিন্তু সর্বস্ব হয়েছেন 7-7টি হিন্দু বাড়ি, তারা ভস্মীভূত হয়ে গেছে। তাদের কতটা আশঙ্কার মধ্যে দিন গুজরান সেটা স্পষ্টই হচ্ছে। শুনুন একবার তাদের বক্তব্য। বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি।
আর আমরা বেরিয়েছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট বিনিময়ে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই 3 মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানিক এতে 15-10 লাখ টাকা এরকম। ওসমান বিন হাদির মৃত্যু আর তারপর বাংলাদেশে সেই বিদ্বেষের আগুন আরো জ্বলছে। এবার ওসমান হাদির ভাই ওমর হাদি তিনি একটা বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী প্রশাসন। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী ইউনূস সরকার। হাদি হত্যা ইউনূস প্রশাসনকে দায়ী করে তোপ ওসমান হাদির ভাইয়ের। কি বলছেন তিনি? তিনি বলছেন ভোট বানচাল করতে হাদি খুন, ভোটের আগে দেশ ছাড়তে পারেন ইউনূস। চাঞ্চল্যকর দাবি ওসমান হাদির ভাই ওমরের। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটের আগে হাদি খুনে জ্বলছে বাংলাদেশ। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, হাতে আর 2 মাসও বাকি নেই, ভোট রয়েছে বাংলাদেশে। ওসমান হাদির ভাই ওমর হাদি যে অভিযোগ করছেন এ তো বিস্ফোরক। একদমই বিস্ফোরক, চাঞ্চল্যকর অভিযোগ। এবং সেই অভিযোগের সামনে কার্যত ইউনূস সরকারকেই কাঠগড়ায় তুললেন। এই যে আমরা দেখেছি যে ওসমান হাদির মৃত্যুর পর কার্যত হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, দাঙ্গা, বিভিন্ন যে অভিযোগ, বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ, সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম বিভৎসতা এই ওসমান হাদির যে মৃত্যু সেটাকে সামনে রেখে করা হয়েছে। তাহলে কি একটা পূর্ব পরিকল্পনা ছিল? অন্তত শরীফ ওমর হাদি যে অভিযোগ গতকাল করেছেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শাহবাগে, সেখানে ইনকিলাব মঞ্চের একটি অনুষ্ঠানে, সেখানে ইউনূস সরকারকে যেভাবে নিশানা করেছেন এবং সেভাবে একদম ডিরেক্ট তিনি বলেছেন যে তোমরাই অর্থাৎ ইউনূস সরকারই ওসমান হাদিকে খুন করেছো এবং এই ইস্যুটা ব্যবহার করে নির্বাচন বানচাল। অর্থাৎ একদিকে একজন প্রতিবাদী যিনি চেয়েছিলেন বাংলাদেশে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেই নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হোক, এবং এই নির্বাচনকে বানচাল করার জন্যই কি তাহলে ওসমান হাদিকে ওসমান হাদির এই খুনের ঘটনা? চাঞ্চল্যকর এই অভিযোগ এবং সরকারের দিকে সেই অভিযোগের আঙুল, এটাই সব থেকে বিস্ফোরক। বেশ, ওমর হাদি ঠিক কি বলছেন একবার শুনুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। এবার ইউনূসের কাঁটা কে জানেন? তারেক রহমান। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তার দেশে ফেরায় ইউনূসের গলায় কি সত্যি কাঁটা বিঁধছে? তার কারণ বাংলাদেশে ইতিমধ্যেই আমরা দেখছি তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। বাংলাদেশের সেই ছবি, ঢাকায় জমায়েত বিএনপি নেতা কর্মীদের তারেক ঘরে ফেরায় পদ্মাপাড়ে ব্যাপক উচ্ছ্বাস। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপি। খালেদা জিয়া দীর্ঘদিন রাজত্ব করেছেন এবং তার ছেলে তারেক রহমান তিনি দীর্ঘদিন প্রবাসে রয়েছেন। এই 17 বছর পর আজ যুক্তরাজ্য থেকে তিনি নিজের মাতৃভূমি বাংলাদেশে আসবেন। আগামীকাল বড়দিনে তিনি পা রাখবেন বাংলাদেশের মাটিতে। এটা যথেষ্টই কাটা। ইউনূস সরকার অর্থাৎ ইউনূস যেভাবে সরকার চালাচ্ছেন, বাংলাদেশের প্রতিবাদীরা সামনে এসেছে, গণতন্ত্রপ্রিয় যারা সাধারণ মানুষ তারা সামনে এসে প্রতিবাদ করছেন। যেভাবে বাংলাদেশ চলছে, একের পর এক প্রতিবাদীর মৃত্যু হচ্ছে, সংখ্যালঘু মানুষের মৃত্যু হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ
শান্তির নোবেল পাওয়া সেই ইউনূস সরকারের আমলে অশান্তিতে দাবানলে চলছে বাংলাদেশ। আর সেইখানে তারেক রহমান অর্থাৎ বাংলাদেশ জাতীয় পার্টির অর্থাৎ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার পক্ষপাতী, সেই রকম একটি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তিনি আসায় সত্যি যথেষ্ট। যারা একেবারে, এবং সেটা 1-2 বছর নয়, আমরা গত 1.5 বছর ধরে রাদার বারবারই শুনেছি তারেক কি দেশে ফিরবেন, তারেকের দেশে ফেরা নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। দেখুন, আগামী দিনগুলোতে বিশেষত এই জাতীয় নির্বাচনের মাঠে তারেক রহমানকে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হবে, কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইউনূসের কাছে কতটা কাঁটার জায়গা তৈরি করছে? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে তারেক যথেষ্ট জনপ্রিয়। এখন বাংলাদেশ বিএনপি যথেষ্ট জনপ্রিয়তা আছে। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না ইউনূসের কাছে, তার দলের অধিকাংশ সদস্যই আর কি আওয়ামী লীগের যারা নিজেদেরকে বাঁচাতে বিএনপিতে এসেছেন, এবং তারা মোটামুটি বুঝতে পারছে যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তার ফলে তারেক রহমানই ক্ষমতায় বসবেন, এইটুকুন বোঝা যায়। তারেক যে সমস্ত বিবৃতি এর আগে দিয়েছেন তাতে কিন্তু উনি পরিষ্কার বলছেন যে একজন ইন্টারিম সরকারের পক্ষে, যেটা ইউনূসের যে উপদেষ্টা সরকার, তারা ফরেন পলিসি রচনা করতে পারে না। অর্থাৎ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এইভাবে ইউনূস চলছিল, বিশেষ করে ফরেন পলিসিতে বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার সঙ্গে যেভাবে বন্ধুত্ব করার চেষ্টা করছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু উনি বলেছেন। স্বাভাবিকভাবে পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন। যাই হোক, তো বোঝা যাচ্ছে এই লোকটা যেভাবে ইউনূস চালিয়েছে সেভাবে চলতে চায় না। এ সম্পূর্ণ নিজের পদ্ধতি। আমরা দেখেছি অতীতে বিএনপির সঙ্গে চায়নার ভালো যোগাযোগ ছিল, সেইটা হয়তো থাকবে। ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো ছিল না, কিন্তু যোগাযোগ তৈরি করছে, ভালো বুঝতে পারছে যে একটা বাস্কেটে সব ডিম রাখলে মুশকিল আছে। অর্থাৎ শেখ হাসিনাকে একেবারে উপর নির্ভরশীল থেকে ভারতের কিছুটা ভুল হয়েছে পররাষ্ট্র নীতি। এখন ভারত পাল্টেছে। লন্ডনে আমার কাছে যথেষ্ট খবর আছে, ভারতের থেকে যোগাযোগ করা হয়েছে। উনি যখন আসছেন, ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। এবং আমার মনে হয় ইউনূস হয়তো চাইবে অনারেবল ভিত্তির, যেটা লোকে মনে করছে তো প্রেসিডেন্ট হতে হয়তো চাইবেন, কিন্তু মানে যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইউনূসের মতন অত বড় সব পার্সোনালিটিকে প্রেসিডেন্ট হিসেবে সে রাখবে না, কারণ এখানে নানান বাধার সৃষ্টি হতে পারে। সুতরাং ইউনূসের সময় যাবার সময়ে যদি নির্বাচন হয় না। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন সঙ্গে। ওপারে হিন্দু খুন আর এপারে প্রতিবাদ। বিরতির আগে যে খবর আপনাদেরকে দেব বলেছিলাম, ঘোজাডাঙ্গা সীমান্তের ছবি দেখাবো, যেখানে প্রতিবাদ চলছে। ওপারে হিন্দু খুনের প্রতিবাদ, এপারেও ঘোজাডাঙ্গা সীমান্তে প্রতিবাদ। বাংলাদেশি ট্রাক আটকে বিক্ষোভ। কথা বলবো, প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ দেখুন রুমেলা, এই যে আমাদের বাংলার যে ঘোজাডাঙ্গা যে স্থলবন্দর, এই স্থলবন্দরে আজকে কিছুক্ষণ আগে থেকে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে তারা এই যে ঘোজাডাঙ্গা সীমান্ত এখানে এসে বাংলাদেশি যেসব ট্রাক ভারতে এসেছে সেইসব ট্রাক আটকে তারা বিক্ষোভ দেখায়। মূলত তাদের যেটা অভিযোগ যে বাংলাদেশে যেভাবে টিপু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভারত বিদ্বেষী স্লোগান দিয়ে ভারত বিদ্বেষী প্রচার করা হচ্ছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ তারা দেখাচ্ছে। এবং তাদের যেটা মূলত তাদের
অন্যদিকে ভারত থেকে কোনো রকম খাদ্যশস্য বা খাদ্য সামগ্রী তারা বাংলাদেশে যেতে দেবে না এবং বাংলাদেশের থেকেও কোনো রকম কোনো কিছু ভারতে আসতে দেবে না। বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ ব্যবসায়িক থেকে সম্পূর্ণ সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, এই দাবি নিয়েই কিন্তু আজকে এই যে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখায় এবং শুরু করেছেন, এখনো কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং ভারতীয় যে একটাই প্রতিবাদ, একটা পেঁয়াজ, একটা চাল, একটা হাঁটা ভারত থেকে যাবে না। একদিনের জন্য ওখানে আমরা কিচ্ছু পাঠাতে দেবো না। আমরা এই অবস্থান করেছি, কোটাডাঙ্গা বর্ডার আটকাচ্ছি, একদিনের জন্য ওখানে আমরা কোনো কিছু পৌঁছতে দেবো না। বাংলাদেশের আমাদের প্রতিবাদ যে তারা কোনো কারণে যেন ভারতে না ঢোকে, ভারতে না আসে তারা। এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার ঘুরপথে মেনেছিলেন শান্তনু ঠাকুর, মতুয়াদের অন্যতম মুখ বিজেপির সাংসদ, কিন্তু মঙ্গলবার সরাসরি মেনে নিলেন আর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনা ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে পারি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনিমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002 তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002 তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর। দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে,
ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা।